হ্যালো বন্ধুরা, আহ, কেমন লাগলো কেকেআরের ম্যাচ? অবশেষে আমরা জয়ে ফিরলাম। যাই হোক, কুর্নিশ দিতেই হয় রিঙ্কু সিংকে। যদিও একটা ক্যাচ মিস করার পর উনি না জেতাতে পারলে হয়তো অনেকটা বকাবকি খেতেন, তবু শেষমেশ আমরা জিতলাম এবং সঙ্গ দিলেন সঙ্গে অনুকূল রয়। যাই হোক, আবারও ব্যাটিং ব্যর্থতা। জয়টাকে আমরা উদযাপন করছি ঠিকই, ভালো লাগছে যে কেকেআর অবশেষে জয়ের রাস্তায় ফিরল। সুজন চক্রবর্তী, যিনি আমাদের পিচ কিউরেটার, যদি একটু আমাদের রসদ দেন বা পিচে যদি একটু কোনো জুজু থাকে, কেকেআরের বোলিং লাইন আপ এতেই যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা দেখা গেল। কারণ বরুণ চক্রবর্তী এবং তার আগে সুনীল নারায়ণের অনবদ্য বোলিংয়ে রাজস্থান রয়্যালস ওই ব্যাটিং লাইন আপ মাত্র 155 রানে থেমে যায় এবং কলকাতা শুরুতে ধাক্কা খেলেও পরে কোনো রকমে সেটা সামাল দিয়ে হয়তো ম্যাচটা জিতে যায়। যাই হোক, এই জয়টা আমাদের প্রয়োজন ছিল, কিন্তু এই জয়ের মাঝখানেও যেটা আমাদের সবথেকে বেশি চিন্তায় রাখছে সেটা হলো আমাদের পাওয়ার প্লের ব্যাটিং এবং আমাদের ক্যাপ্টেনের 0 রান খুব চিন্তায় রাখছে আমাদের। কারণ ব্যাপারটা হচ্ছে যে ক্যাপ্টেন রাহানে উনি কিন্তু ওনার জেদটাকে, মানে উনি ওনার ক্রিকেটীয় সত্তাটাকে বাঁচিয়ে রেখেছেন। মানে উনি জানেন যে এই ক্যাপ্টেন্সি থেকে বাদ গেলে আমাকে হয়তো দল থেকেও বাদ পড়তে পারে এবং আর হয়তো কোনো রকমভাবে আমার আইপিএল খেলা নাও হতে পারে, কারণ উনি অনেকটা বছর খেলেছেন। তবে ওনাকে একটা কথাই বলবো, কেকেআর যেমন সম্মান দিতেও জানে, সম্মান রাখতেও জানে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ জেদি ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে কিন্তু কলকাতা ছাড়তে দ্বিধাবোধ করেনি এবং আপনারা জানেন 3 বছর সৌরভ গাঙ্গুলির মতো ক্যাপ্টেন থাকার পরেও কলকাতা ওনাকে একটা সময় দলের ব্যর্থতার জন্য বাদ দিতেও দ্বিধাবোধ করেননি। হ্যাঁ, ক্যাপ্টেন রাহানে, আমি আপনাকেই বলছি, কলকাতা আপনাকেও সম্মানের সহিত বিদায় করবে, কারণ আপনার যা জেদ দেখছি, এই জেদের কারণেই আজকে শ্রেয়াস আইয়ারকে কিন্তু গৌতম গম্ভীর টিমে সুযোগ দিচ্ছেন না। একটু মাথায় রাখবেন ব্যাপারটা, কারণ আপনি নিজেও জানেন আপনি দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন। আপনি হয়তো জানেন কি না জানি না, গৌতম গম্ভীর দিল্লির হয়ে খেলতে ইচ্ছা প্রকাশ করার পরেও যখন পরপর 3টে ম্যাচ হেরেছিলেন, উনি কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন এবং টিম থেকে সরে দাঁড়িয়েছিলেন টিমের ভালোর জন্য, ওনার রাজ্যে টিম হওয়া সত্ত্বেও। এবং তার ফলশ্রুতি হিসেবে তিনি কিন্তু পারিশ্রমিকও নেননি। হ্যাঁ, একটু আধটু জেদ থাকা ভালো, একটু আধটু জেদ থাকা মানুষগুলো মনে হয় একটু ভালোই হয়। কিন্তু যদিও আমি ব্যক্তিগতভাবে গৌতম গম্ভীরকে খুব একটা পছন্দ করি না, কিন্তু ওনার ট্যাকটিক্যাল চেঞ্জগুলো আমার ভালো লাগে, সত্যি কথা বলতে। তো যাই হোক, অনবদ্য ব্যাটিংয়ে রিঙ্কু সিংয়ের এবং আরও একবার বলবো অনুকূল রয়কে ধন্যবাদ, যিনি রিঙ্কু সিংকে সহযোগিতা করেছেন ওই রানটা চেস করার জন্য। একটা সময় 6 ওভারে 69 রান বাকি ছিল এবং যেটা ইম্পসিবল বলেই মনে হচ্ছিল। তো সবাইকে যদি সবাইকে সহযোগিতা না করে, একটা টিম ইমপ্রুভমেন্ট করা কখনোই সহজ নয়। আপনি যদি পাওয়ার প্লের মধ্যে সিঙ্গেল নিয়ে যদি একটা ব্যাটসম্যানের ওপরে যদি ক্রমাগত তাকে 6টা বল খেলতে দিয়ে 6টা বলেই শট করান আর আপনি সিঙ্গেল নিয়ে অপর প্রান্তে চলে যান, ফিন অ্যালেন কেন, যে কোনো ওপেনার কোনো দিনই ভালো খেলতে পারবে না। আমরা গতকালকে পাঞ্জাবের ম্যাচটা লক্ষ্য করলে দেখতে পাবো, সেখানে 2 ব্যাটসম্যান 2 দিকেই প্রায় 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন, যার কারণে কিন্তু পাঞ্জাব ওই বিশাল 254 রানের লক্ষ্যমাত্রা দেয় এবং এমন লক্ষ্যমাত্রা দেয় যে একটা ক্যাচ মিস করার পরেও শশাঙ্ক সিং এবং ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার হাসতে থাকেন। যাই হোক, মানে এটা বলার মেন উদ্দেশ্য এটাই যে বরুণ চক্রবর্তী যেদিন ফর্মে ফিরবেন, সঙ্গে সঙ্গে নারায়ণও ফিরবেন এবং কার্তিক ত্যাগীও ভালো বল করেছেন। এভাবেই যদি ব্যাটিং আমরা লাইন আপটাকে বা ব্যাটিংয়ে যারা আছেন তারা যদি সবাই সকলকে একে অপরকে সহযোগিতা করেন, কেউ যদি 3 বলে 9 রানের ইনিংস খেলেন বা 5 বলে 15 রানের ইনিংস খেলছেন আর অপর প্রান্তে যদি আপনি শর্ট বল নেন বা একটা বল খেলে অপর প্রান্তে গিয়ে অন্য ব্যাটসম্যানের আপনার পার্টনারকে যদি আপনি 5টা বলে হিট করতে পারেন, এই ফিন অ্যালেন কেন, বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যানও ভালো রান করতে পারবে না। আমরা যেটুকু জানি যে
ব্যাটসম্যান যিনি খেলবেন তাকে সহযোগিতা করাটাও প্রয়োজন। আপনি আপনার মতন একটা নন স্ট্রাইকিং এন্ডে গিয়ে দাঁড়িয়ে থাকলেন, এইভাবে কিন্তু খেলা হয় না। আমাদের অভিজ্ঞতা অন্তত আমরা বলছি, এবং মাঠে কালকে সত্যি স্যালুট জানাই আমাদের কেকেআর দর্শক। 7-7টা ম্যাচ, মানে একটা ম্যাচ না জিততে পারার পরেও মাঠ ছিল একদম গ্যালারি ভর্তি। তো কেকেআর ফ্যানেরা এইরকমই, যে 7-7টা ম্যাচ হারার পরেও এভাবেই দলকে সাপোর্ট করে। সেই দলের কথা ভেবে, এই সাপোর্টারদের কথা ভেবে অন্তত ক্যাপ্টেন রাহানে মশাই, আপনি যদি একটু নিজে চিন্তাভাবনা করেন, আপনি জেদের বসে এই কাজটা করছেন কেন? কালকে ব্যাটিং লাইন আপে নারায়ণকে যখন সঙ্গে সঙ্গে আপনি আউট হয়ে গেলেন এবং টিম সাইফারটা আউট হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কেন পিঞ্চ হিট করানোর জন্য, যদি অনুকূল রায় ব্যাটিং করতে পারে বা রমনদীপ ব্যাটিং করতে পারে, বা এখানে সবথেকে বড় কথা নারায়ণকে দিয়ে কেন পিঞ্চ হিট করানো হলো না? দেখুন, সবাই হয়তো কোচের দোষ দিচ্ছে, সবাই হয়তো মেন্টার বা টিমের ম্যানেজমেন্টকে দোষ দিচ্ছে। হ্যাঁ, আমি বলবো দোষ আছে, সবারই দোষ আছে, কিন্তু ক্যাপ্টেন যদি জেদ করে তাহলে কারো কিছু করার থাকে না। এই কথাটা কেন আমি বলছি জানেন? কারণ যখন 2024 সালে রোহিত শর্মা বিশ্বকাপ জেতে, এই রোহিত শর্মা বিশ্বকাপ জিততে গিয়ে যখন 5-5টা স্পিন নিয়ে উনি ওয়েস্ট ইন্ডিজ গেছিলেন, স্বয়ং অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিন, যিনি ক্রিকেটের একজন বিজ্ঞ বলে ধরে, মানে রুলস জানে বা বিজ্ঞ বলে যাকে ধরে নেওয়া হয়, যে যার ট্যাকটিক্যাল চিন্তাভাবনাগুলো সকলকে হার মানিয়ে দেয়, উনিও কিন্তু সমালোচনা করেছিলেন যে 5-5টা স্পিন নিয়ে উনি কী করবেন। ক্যাপ্টেনের জেদের জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমার মনে হয় ব্যাটিং ইমপ্রুভ করাটা অনেক সহজ হয়ে যাবে। একটু সবাই যদি কালকে যদি নারায়ণ যদি 4 নম্বরে এসে অন্তত 10টা বল খেলে ওই স্পিন বলগুলো যদি 4টে 6ও মারতে পারতেন বা 3টে 6ও মারতে পারতেন, বা অ্যাটলিস্ট কিছু রান এগিয়ে নিয়ে যেতেন, বা ওই জায়গাটায় মেকআপ দেওয়ার চেষ্টা করতেন, যেটা বোম্বে করে, শ্রেয়াস আইয়ার পাঞ্জাবে করে, বা আমরা শিবম দুবেকে যে ভূমিকায় আমরা দেখেছি ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপে, এইটা কি উনি শেখেন না নাকি জানেন না? এটা তো মাঠে কালকে 51,000 দর্শকের ভেতরে যদি আপনি 50,000 দর্শককেও বলেন, তাহলে ওই পিন হিট করার জন্য শিবম দুবেকে যেভাবে আমরা ইন্ডিয়ান টিমে গৌতম গম্ভীর ইউজ করেন, আপনি কেন করছেন না? আমি জানি না আপনাদের, আমরা মনে হয় অত ক্রিকেটটা বুঝি না, মাঝে মাঝে মনে হয় আমাদেরই কোথাও ভুল হচ্ছে। তো যাই হোক, অবশেষে জয়ের মধ্যে ফিরল, কিন্তু আমার মনে হয় না এইভাবে যদি কালকে রিঙ্কু সিংয়ের ক্যাচটা হয়ে যেত তাহলে আমরা আরও একটা হারের মুখ দেখতাম। আগামী ম্যাচগুলোর জন্য কলকাতার শুভেচ্ছা রইল, আমরা অপেক্ষায় থাকব। তবে মনে হয় না এইভাবে খেললে কলকাতা হয়তো ম্যাচ জিততে পারবে কিনা সন্দেহ। এই ফিনালে সবাই বলছে যে স্টার্ককে ছেড়ে দিয়ে কলকাতা ভুল করেছে। স্টার্ক কিন্তু অনেক মার খেতেন, হ্যাঁ, হয়তো তার সেমিফাইনাল ফাইনালে আমরা তার অনবদ্য বোলিংটা দেখেছি। পিচ, যে কটা পিচে কলকাতা খেলেছে না, একটাও ব্যাটিংয়ের একটাও বোলিংয়ের উপযুক্ত ছিল না। এখন প্রত্যেকটা লড়াই আমাদের কলকাতার এটাই হওয়া উচিত, হায়দ্রাবাদের মতো আমার মনে হয়, যে আমরা খেলবো আমাদের ব্যাটিং নিয়ে। কারণ প্রত্যেকটা টিম 200 রান করছেই, এবং চেস করতে গিয়ে হারলেও 200 রান করে ফেলছে। সুতরাং 200 রানটা ফ্যাক্ট নয়, আমরা 200 রানটা বা 220 রানটা কিভাবে করব এবং সেটা কিভাবে চেস করব, সেটাই সবথেকে বড় ব্যাপার। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে 200 রানটা কোনো ফ্যাক্টই নয়। 220 রান কিভাবে আমরা করব এবং 220 রানটা কিভাবে আমরা চেস করব, এর জন্য ব্যাটিং লাইন আপের ঠিকঠাক হওয়া দরকার। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, সানরাইজার্স হায়দ্রাবাদ ওই ম্যাচে যখন 17 ওভার হয়ে গেল, তখনও পর্যন্ত যখন দেখছেন যে 117 রান, ওনারা জানেন যে 200 রান না করলে বোলাররা কিন্তু কোনো রকমভাবেই সেটাকে ডিফেন্ড করতে পারবে না। যার কারণে মাত্র 15খানা বল খেলার জন্যও কিন্তু লিভিংস্টোনকে তারা 15টা বল খেলার জন্য এবং 200 রানের টার্গেট দেওয়ার জন্য, যদিও তারা 196 রানে থেমে যায়। তো সেই জায়গাটায় আমাদের চেষ্টা করতে হবে যে ব্যাটিংয়ে কিভাবে আমরা ইমপ্রুভ করে ম্যাচগুলো জিতব। বোলিং একজন ভালো করলে, যেমন 3জনই কালকে ভালো বোলিং করেছে, কার্তিক, নারায়ণ এবং বরুণ চক্রবর্তী, ঠিক ব্যাটিংয়েও সেমভাবে যদি একজন একটা সঠিক স্ট্রাইক রেটে ব্যাটিং করে,
তার সঙ্গে যদি আরেকজন যোগ্য সঙ্গত দেয় তাহলে ওপেনার থেকে 1 ডাউন এবং 4 নম্বরে খেলা ব্যাটসম্যানের উপরে প্রেশার কমবে। প্রেশার কমার সঙ্গে সঙ্গে রিঙ্কু সিংয়ের উপরে যখন প্রেশারটা কম আসবে উনিও তখন অনবদ্যভাবে ব্যাট করতে পারবেন বলে আমার ধারণা। এবার বলি যে আপনি যদি বলেন তাহলে বরুণ চক্রবর্তী বা নারায়ণ কিভাবে বল করছে। দেখুন, নারায়ণের পিক টাইম চলে গেছে, বয়স হয়েছে, তবু তার ধার কমছে না। হ্যাঁ, এটা বলতে পারি যে আগে যেরকম কোনো একটা ব্যাটসম্যান লম্বা জুটি গড়লে নারায়ণ এসে তার ইনিংসটা ব্রেক করে দিতেন বা উইকেট তুলে দিতেন, এখন নারায়ণ হয়তো সেই জায়গাটায় আর নেই। বরুণ চক্রবর্তীর হয়তো অফ ফর্মে থাকার জন্যে বিশ্বকাপ থেকেই আমরা দেখে আসছি, কারণ যে পিচে খেলাগুলো হয়েছে সবগুলো প্রায় ব্যাটিং পিচই বলা চলে। 200, 220, 230 রান যেখানেও সেফ ছিল না, ওই মুম্বাইয়ের ওয়াংখেড়ে বলুন আর ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচটার কথাই বলুন, ঠিক আছে, সেইখানে আমি একটু মাত্র চিন্তিত নই যে বরুণ চক্রবর্তী ফর্মে নেই। হ্যাঁ, যখন একজনকে সাপোর্ট করে আর একজন প্রেশার ক্রিয়েট করে আর একজন উইকেট তুলে নেয়, ঠিক ব্যাটিংয়েও যদি আমরা সেইভাবে যদি একজন একটু 250 স্ট্রাইক রেটে নির্দ্বিধায় ব্যাট করে, একটু সাহস করে যদি লেফট শটগুলো খেলে, এরিয়াল শটগুলো খেলার সাহস দেখায়, তাহলে কলকাতাকে কেউ, আমার মনে হয় না কলকাতার থেকে জয় ছিনিয়ে নিয়ে চলে যাবে। একটা সময় এমন ছিল যে কলকাতার বিরুদ্ধে কেউ 160 রান করলেও সেটাকে এনাফ বলে মনে করতো। হ্যাঁ, আপনি যদি চান একজন ক্যাপ্টেন হিসেবে যে আপনি একটা প্লেয়ারকে সাপোর্ট করবেন, আমার মনে হয় এই মুহূর্তে বরুণকে বা কেকেআরের বোলিং লাইন আপ ভালো হওয়ার জন্য যখনই কার্তিক ত্যাগে একটা উইকেট পাচ্ছেন, সঙ্গে সঙ্গে যদি তার পরের ওভারে নারায়ণকে বা বরুণকে দেওয়া হয় এবং 5টা বল ডট দিয়ে বা একটা ওভার যদি কোনো রকম কভার করে যদি চেপে দেওয়া যায়, বরুণ চক্রবর্তী যদি তার পরের ওভারে আসে, তাহলে কিন্তু উনি উইকেট তুলতে পারবেন বলে আমার ধারণা। কারণ ম্যাচের গতিবিধি আপনি টি-20 ক্রিকেটে আগে থেকে ঠিক করে রাখতে পারেন না। আপনাকে সুযোগ খুঁজতে হবে যে কোন জায়গায় ম্যাচের গলা টিপে দেওয়া যায়, যেখানটায় আপনি সুযোগ পাবেন সেখানটায় আপনি চেপে ধরুন। কিন্তু যদি আপনি প্রথম 4 ওভার বা 5 ওভারে একটা সময়কে দেখা যাচ্ছে 70-80 হওয়ার পরে যদি আপনি বরুণকে বা নারায়ণকে বোলিংয়ে নিয়ে আসেন, সে যে কোনো ব্যাটসম্যান, নর্মাল ব্যাটসম্যানও নারায়ণকে কেলিয়ে দেবে। যখন মেন বোলাররা যখন এবার কেলানি খেয়ে যায়, তখন আপনি জানবেন যে কার্তিক ত্যাগে তো দূরের কথা, বইবাবার কথা ছেড়েই দিন, পুরো পিঠে চাল ব্যাঙা করে দেবে। এটা তো ক্রিকেটের নিয়ম। উইকেটে থাকলে, জিজু হয়ে গেলে একবার ব্যাটসম্যান, সে যে কোনো বোলারকে কেলি দিতে পারে। তাই যদি একটু সুযোগ করে দেওয়া যায় সবাইকে, এটা যদি ব্যাটসম্যানের দিক থেকেও দেখা যায়, যদি একে অপরকে একটু সুযোগ করে দেয়, কালকে যদি অনুকূল রয় একটু সুযোগ না দিতেন, আমার মনে হয় রিঙ্কু সিং পারতেন না। তাই সবাইকে সুযোগ করে দিয়ে যদি একটা টিম গেম, টিম ম্যান হিসেবে কাজ করা হয়, যে একটা ফুল টিম হিসেবে খেলা যায়, আমার মনে হয় না কেকেআরকে কেউ আটকাতে পারবে। কারণ ওই অনেকে বলছে যে বোম্বের কুইন্টন ডিকক খুব ভালো খেলেছেন, ভুল করেছে কলকাতা। না, কলকাতা কিচ্ছু ভুল করেনি, কলকাতা ওনাকে যথেষ্ট সুযোগ দিয়েছিলেন। অনেকে বলছেন শুভমান গিলকে কেকেআর ছেড়ে ভুল করেছেন। না, আমার মনে হয় না উনি কোনো, আমাদের কলকাতার টিম ম্যানেজমেন্ট বা আমাদের টিম কলকাতাকে ছেড়ে শুভমান গিলকে ছেড়ে দিয়ে ভুল করেছিলেন। যখন উনি এখানে খেলতেন, ওনাকে 3 বছর সুযোগ দেওয়া হয়েছিল, ওনাকে যথেষ্ট পরিমাণ ম্যাচ দেওয়া হয়েছিল, কোনো ম্যাচে ড্রপ করা হয়নি। ওনাকে যথেষ্ট সুযোগ দিয়ে তখন উনি 130-120 স্ট্রাইক রেটে ব্যাট করতেন এবং ওইভাবে টিমটাকে ঝুলিয়ে দিয়ে চলে যেতেন। আজকে যদি অন্য টিমে গিয়ে কেউ যদি ভালো খেলে, সেটা হয়তো সেখানকার ক্যাপ্টেন্সি, সেখানকার পিচ, সেখানকার কোচ তাকে যেভাবে ব্যবহার করে, হয়তো আমি তো আপনাকে বলছি, ফিন অ্যালেনকে আপনি ছেড়ে দিন, দেখবেন অন্য টিমে গিয়ে একটা ধারাদার ইনিংস খেলছে, একটা ধুরন্ধর ইনিংস খেলছে, এখনকার ভাষায় বললে যেটা বলা যায়। তো যাই হোক, আমরা খুশি, আমরা চাই এই ব্যাটিং বা আমাদের টিম গেম, এটা ক্যাপ্টেনের দায়িত্ব। একটা ক্যাপ্টেন যদি মাঠের মধ্যে 11 জনকে নিয়ে চলতে না পারে, তাহলে সেটা ক্যাপ্টেনেরই দোষ বলে আমি মনে করি। ঠিক আছে, কারণ দিনের শেষে ক্যাপ্টেন শেষ কথা বলে, যতই কোচ আর ম্যানেজমেন্ট যাই বলুক না কেন। যাই হোক,
কেমন লাগলো ভিডিও আপনারা জানাবেন, একটু লাইক একটু কমেন্টস করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আলোচনা, এরকম আড্ডা আপনারা এই চ্যানেলে ক্রিক সার্কিটে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জয়ে ফিরব। জয় KKR, লাভ ইউ KKR, থ্যাংক ইউ।